মেন্স কোশ্চেনে আলোচনা করবো। প্রথম কোশ্চেনে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু যে 1939 যে ইলেকশনটা লড়েছিলেন, সেটা বেসিস কোন বেসিসে লড়েছিলেন? সেটা লড়েছিলেন হচ্ছে যে কংগ্রেস যে পলিসিটা মানে অ্যাগ্রেসিভ পলিসিটা অপোজ করছিল, মানে সুভাষচন্দ্র বসু সেটা ফেভার করেছিলেন। তো এটাই ছিল, এটার উপরে তিনি এই গ্রাউন্ডের উপরে তিনি ওই 1939-এর ইলেকশনটা লড়েছিলেন। দেন তারপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে যে লোয়ার ক্লাস ট্রাই টু অ্যাসেস দেমসেলফ বাই বরোইং অ্যান্ড ইমিটেটিং দ্য কাস্টমস অ্যান্ড ম্যানার্স অফ দ্য আপার ক্লাস। তো একে আমরা কি বলি যে সংস্কৃতাইজেশন। তো সংস্কৃতাইজেশন যে বলি, তো এই টার্মটা কার দ্বারা ইউজ করা হয়েছিল? সেটা হয়েছিল এম.এন. শ্রীনিবাস। তারপরে এখানে বলা হয়েছে যে কংগ্রেস সোশ্যালিস্ট যে পার্টিটা ফর্ম করা ছিল, যেটাতে তিনি এনকারেজ করেছিলেন, কিন্তু তিনি তার মেম্বার ছিলেন না, নট মেম্বার। তো এমন কে ছিলেন? তিনি ছিলেন জওয়াহরলাল নেহরু। তিনি এনকারেজ করেছিলেন যে ঠিক আছে বানিয়ে নাও, কিন্তু তিনি মেম্বার ছিলেন না। তারপর আসে কোশ্চেন যে আম, যখন ওয়েভেল হয় সিমলাতে, ঠিক আছে, আর যখন ক্রিস মিশন আসে 1942-তে, এই দুটো টাইমে কে ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট? তো এটা ছিলেন আব্দুল কালাম আজাদ। এই কোশ্চেন কিন্তু বারবার আসে, বেশ কয়েকটা সালে কিন্তু এটা এসেছে আর বারবার রিপিটেশন হয়। তো একটা জিনিস মনে রাখবেন, 1940 to 1945 পর্যন্ত যা যা ঘটেছিল, এই টাইমে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কে প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, তো একটাই অ্যান্সার হবে আব্দুল কালাম আজাদ, যিনি পরপর 6বার প্রেসিডেন্ট হয়েছিলেন কনজিকিউটিভ ইয়ারে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, আচ্ছা, তো প্রিন্সিপাল আর কনস্টিটিউশনাল প্রভিশন, ঠিক আছে, যেটা লেটার ইনকর্পোরেট করা হয়েছিল মন্টেগু জেমস ফোর্টের রিফর্মে, তো সেটা কোনটার প্রিন্সিপাল বা আপনার প্রভিশন আমরা ইনকর্পোরেট করেছিলাম? তো সেটা করেছিলাম হচ্ছে লখনৌ প্যাক্টে। এখানে একটা জিনিস আছে, যদি আপনাদের মনে করেন জানেন না, সিম্পলি ভেবে নেন আপনি এই কোয়েশ্চেনটার ব্যাপারে কিছু জানেন না, যে মন্টেগু জেমস ফোর্ট রিফর্মে আমরা কিসের প্রভিশন আমরা ইনকর্পোরেট করেছিলাম। তবুও আপনি যদি একটু আপনি মানে পড়ে থাকেন আর আপনার যদি একটু নলেজ থাকে বাকি জিনিসের উপর, এখানে যেগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলোর উপর, তাহলে আপনি এই কোশ্চেনটা করে নেবেন। কিভাবে সেটা আমি বলছি। লখনৌ প্যাক্ট, এটা কততে হয়েছিল? 16-এ, রাইট? তারপর আপনার মনে আছে যে নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট কততে এসেছিল? এটা এসেছিল 1928-এ। ওয়েভেল প্ল্যান কততে এসেছিল? 1945-এ, ঠিক আছে। আর পুনা প্যাক্ট, এটা প্যাক্ট না প্যাক্ট হবে, পুনা প্যাক্ট যেটা আমাদের এই যে পুনা প্যাক্ট, এটা কততে হয়েছিল? এটা হয়েছিল আপনার 1932-এ। তো এখান থেকে আপনি দেখুন যে আপনার মন্টেগু চেমস রিপোর্ট কবে হয়েছিল? এটা হয়েছিল 1919-এ। তো এর নেয়ার অ্যাবাউট কোনটা আছে? আমি যদি এইভাবে আপনাকে ধরি, তো 1945 যেটা হচ্ছে আপনার ওয়েবল, সেটা হবে না, আর এই বাদ দিই। পুনঃ একটা 1932 অনেক দূর চলে যাচ্ছে, আই থিঙ্ক, তাহলে সেটাও না হওয়ার চান্সেসটা আছে। তারপর হচ্ছে নেহেরু রিপোর্ট, সেটাও না হওয়ার চান্সেস আছে, কারণ অনেকটা দূরে। তো নেয়ার অ্যাবাউট যেটা ইনসিডেন্ট হয়েছিল সেটা হয়েছিল লখনৌ প্যাক্ট আর হচ্ছে মন্টেগু চেমস রিপোর্ট। তো এটা আপনার বলা যেতে পারে যে এটা থেকে আপনার মন্টেগু চেমস রিপোর্টের রিফর্মের প্রভিশনস আমরা নিয়ে থাকতে পারি। তো এটা একটা জেনারেল লজিক হিসাবে আপনি যদি করেন তো অনেক সময় খেটে যায়। ওকে, সেকেন্ড কোশ্চেনে চলে আসবো। বলেছে যে হুইটলি কমিশন কিসের উপরে কনসার্ন করেছিল? তো সেটা হচ্ছে লেবারের উপর। তারপর আমরা পরের কোশ্চেনে চলে আসবো। এখানে বলেছে যে ন্যাশনাল ফ্ল্যাগ কে ডিজাইন করেছিলেন, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দ্বারা 1947-এ অ্যাডপ্ট করা হয়েছিল। তো এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে, অ্যান্সারটা হচ্ছে বদরুদ্দিন তয়াবজি, কিন্তু আসল মানে মেইন যদি বলি আপনি অ্যান্সারটা, তাহলে হবে সারায়া বদরুদ্দিন তয়াবজি, সারায়া তয়াবজি, ঠিক আছে। তিনি বদরুদ্দিন তয়াবজির ওয়াইফ ছিলেন সারায়া তয়াবজি। তো এখানে জিনিসটা হচ্ছে যে অনেকেই আপনারা জানেন যে এটা অ্যান্সার হচ্ছে যে আহ, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা আপনারা অনেকে বলবেন যে পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন যিনি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করেছিলেন। কিন্তু এখানে একটা জিনিস আছে যে পিঙ্গালি ভেঙ্কাইয়া যেটা ডিজাইন করেছিলেন সেটা ছিল স্বরাজ ফ্ল্যাগ। স্বরাজ ফ্ল্যাগ আর ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে বেশি কিছু ডিফারেন্স নাই। ডিফারেন্সটা এতটুকুটাই যে স্বরাজ ফ্ল্যাগে ছিল আপনার মাঝখানে আমাদের যেটা এখন অশোক চক্র আছে, সেই অশোক চক্রের জায়গায় সেখানে ছিল গান্ধীজির চরকা স্বরাজ ফ্ল্যাগে। অ্যান্ড তারপর এখানে বলা হয় যে আহ, সুরাইয়া সুরাইয়া তয়াবজি ছিলেন যিনি হচ্ছে ফাইনালাইজ করেছিলেন, মানে তারই মাথায় যে আইডিয়া এসেছিল লাস্টে ফাইনালাইজ করার জন্য, তখন তিনি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। তো এই কারণে এখানে যেহেতু পিনগালি ভেঙ্কাইয়া নেই, তো সুতরাং এই অ্যান্সারটা হবে। নেক্সট আমরা চলে যাবো। এখানে বলেছে যে কোনটা কোনটা সাথে ম্যাচ করেছে, মানে কারেক্টলি পেয়ার্ড ম্যাচ আছে, ঠিক আছে। তো এখানে বলেছে যে অ্যান্টি পার্টিশন অ্যান্ড দ্য স্বদেশী মুভমেন্ট। তো এর সময় কে ছিলেন, কে মানে ভাইসরয় ছিলেন? এই সময় ছিলেন হচ্ছে লর্ড কার্জন। তো সুতরাং এটা হবে না, প্রথমটা ভুল। তারপর যখন ফ্যাক্টরি অ্যাক্ট আসে 1891-এ, তখন কে ছিলেন? তখন ছিলেন লর্ড ল্যান্সডোন। তো এটা হবে না, এটা হলো না। থার্ড আসলে এস্টাবলিশমেন্ট অফ দ্য এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অ্যাট পুসা, তো এটা কার সময় ছিল? লর্ড কার্জনের সময় হয়েছিল, এটা হবে না। লাস্ট আছে যে রাওলাট অ্যাক্ট যেটা এসেছিল, সেটা কার সময় এসেছিল? সেটা ছিল লর্ড চেমসফোর্ড। হ্যাঁ, এটা ঠিক আছে, লাস্টেরটা ঠিক আছে। পরেরটাতে আমরা চলে যাবো। এখানে বলেছে যে কাকে বলা হতো ফাদার অফ
ইন্ডিয়ান আনরেস্ট, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। কে বলেছিলেন? সেটা বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল। এবার বলে যাবো যে তামিল জার্নাল যেটা ছিল, তামিল জার্নাল কুদি আসারু, সেটা ফাউন্ড কে করেছিলেন? সেটা করেছিলেন রামাস্বামী পেরিয়ার। রামাস্বামী পেরিয়ারকে নিয়ে কিন্তু আমাদের WBCS এর বলতে পারেন ফেভারিট একটা পার্সন। এনার উপর অনেক কোয়েশ্চেন্স আছে, তো সুতরাং এনার উপর একটু দেখে গেলে বেটার হয়। নেক্সট আসি, এখানে বলেছে যে এদের মধ্যে কারা ছিলেন যারা হচ্ছে সেভেন কমিশনকে বয়কট করেনি? তো তাদের মধ্যে তারা ছিলেন হচ্ছে জাস্টিস পার্টি, আর একটা হচ্ছে 4 নম্বরটা পাঞ্জাব ইউনিয়নিস্ট। ঠিক আছে, এই দুটো। তারপর আমরা চলে আসবো, এখানে বলেছে যে কোনটা কারেক্টলি ম্যাচ আছে। তো এখানে ম্যাচ রয়েছে আপনার ফাউন্ডেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যেটা হচ্ছে 1934, যেটা নিয়ে আমরা একটা কোয়েশ্চেন আগেও দেখলাম আমরা। তো এখানে কিরকম ম্যাচ নেই, যদি আমি বলি যে ফোর্থ ম্যাচটা যদি অল ইন্ডিয়া কিষাণ সভা, তো অল ইন্ডিয়া কিষাণ সভা তো গঠন হয়েছিল 1936-এ, 35-এ নয়। তারপরে এখানে বলা যায় ফরওয়ার্ড ব্লক, আপনারা সবাই জানেন এটা হচ্ছে 1939-এ। আর আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1925-এ, যেটা করেছিলেন এম এন রয়। পরের কোয়েশ্চেন ছিল আমরা, এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান মুসলিম লীগ যে পেপারটা পাবলিশ করতো তার নাম কি ছিল? স্টার অফ ইন্ডিয়া। এবার বলেছে FICCI কবে ফাউন্ড হয়? সেটা হয়েছে 1927-এ। তারপর আমরা এখানে চলে আসবো, এখানে বলেছিল যে কি বলেছিলেন যে দিস orderly disciplined anarchy should go and as a result there is a complete lawlessness, I would risk it। মানে বলেছিলেন যে যে ডিসিপ্লিন এনার্কিটা চলছিল সেটাকে আমরা যাওয়া উচিত, মানে এটাকে সরিয়ে দেওয়া উচিত, আর এজ এ রেজাল্ট যদি কোনো রকম ললেসনেস হয় তাহলে আমি রিস্ক নেবো, এটা বলেছিলেন মহাত্মা গান্ধী। এরপরে কোয়েশ্চেন চলে আসবো, এখানে বলা হয়েছে যে এই উক্তিটি কে করেছিলেন যে মুসলিমস ওয়্যার দ্য ফুল টু আস্ক ফর সেফগার্ড অ্যান্ড দ্য হিন্দুস ওয়্যার দ্য গ্রেটেস্ট ফুল টু রিফিউজ দেম, এটা বলেছিলেন আব্দুল কালাম আজাদ। তারপরে কোয়েশ্চেন আসবো আমরা, দীপাবলি ডিক্লারেশন কে করেছিলেন? সেটা করেছিলেন লর্ড ইরউইন। কবে করেছিলেন? 1929-এ। তারপর আমরা চলে আসবো পরের কোশ্চেনে, এখানে বলেছে যে হু অ্যামং দ্য ফলোইং ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট কারা কে ছিলেন? যিনি AICC অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ট্রেজারার ছিলেন মেনি ইয়ার্স, অনেকদিন ধরে। আর তার জেল হয়েছিল, কবে হয়েছিল? সেটা হয়েছিল 1930-এ, সেটি ছিলেন যমুনালাল বাজাজ। তারপর কোশ্চেন আমরা চলে আসবো, এখানে বলেছে হু অ্যামং দ্য ফলোইং প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল টু দ্য সিঙ্গিং অফ দ্য গান্ধী ইউনিয়ন প্যাক্ট। তো কে কে ছিলেন তারা? তারা ছিলেন হচ্ছে তেজ বাহাদুর শাপলু আর হচ্ছে জায়াকার, এই দুজন। তারপর আমরা অন্য কোশ্চেন চলে যাবো, এখানে বলেছে আমার যে হুইচ অফ দ্য ফলোইং রুট ডিড নট সেপারেট ইলেক্টোরেট। ও আচ্ছা, 1935-এ যে একটা হয়েছিল সেখানে কোন গ্রুপকে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়নি? তো সেটা দেওয়া হয়নি হচ্ছে ডিপ্রেসড ক্লাসকে। তারপরে আমরা যাবো, এখানে বলেছে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে। তো আমরা দেখিনি আগস্ট ডিক্লারেশন কবে হয়েছিল। আপনার আগস্ট ডিক্লারেশন যদি আপনাদের মনে আছে, যেটাকে আমরা মন্টিগু ডিক্লারেশন বলে থাকি, সেটা হয়েছিল 1917-তে। লখনৌ প্যাক্ট আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হয়েছিল 1916-তে। তারপর জালিয়ানওয়ালা বাগ আপনারা সবাই জানেন 1919-এ। অ্যান্ড খেড়া সত্যাগ্রহ, এটা কিন্তু খেদা না, খেড়া সত্যাগ্রহ, এটা কিন্তু আহমেদাবাদ মিলের সাথে যুক্ত। তো এটা হয়েছিল আপনার 1918-তে। এবার আপনি দেখে নিন প্রথমে কি ছিল। প্রথমে তাহলে লখনৌ প্যাক্ট মানে 2, ঠিক আছে। তারপরে আপনার আসবে লখনৌ প্যাক্টের পর আসছে আপনার আগস্ট ডিক্লারেশন মানে 1, তারপর আসছে আপনার 4, আর তারপর আসছে আপনার 3। ওকে, তো এর মধ্যে ডি হচ্ছে অ্যান্সার আপনার। তারপরে আবার সেম জিনিস আবার ক্রোনোলজিক্যাল অর্ডার আপনাদের সাজাতে হবে। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917-তে। খিলাফতটা শুরু হয়েছিল 1919 থেকে, 1919 টু এটা চলেছিল আপনার 1929। তারপর আছে আপনার ইউনিয়ন অফ দ্য কংগ্রেস, এটা সবাই জানেন আপনারা। লখনৌ প্যাক্টটা ধরা হয়েছিল 1916-তে। তারপর নাগপুর সেশন, এটা হয়েছিল 1920-তে। তো অ্যান্সার হচ্ছে A। তারপর আমরা পরের কোশ্চেন চলে যাবো, এখানে বলেছে যে মহারাষ্ট্রের, ঠিক আছে, নিউজ পেপার কোনটা ছিল বা জার্নাল কোনটা ছিল এদের মধ্যে? তো সেটা ছিল ক্রান্তি। বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি যেটা গঠন করেছিল 1936-এ, তার ফাউন্ডার প্রেসিডেন্ট কে করেছিলেন? সেটা বলেছিলেন হচ্ছে B.R. আম্বেদকর। তারপর কোশ্চেন আমরা চলে যাবো, এখানে বলেছে যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন দেখতে হবে। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, যদি ফার্স্ট ওমেন বলতো তাহলে সেটা তো অ্যানি বেসান্ট, আর ওটা 1917-তে। কিন্তু এখানে বলা হয়েছে যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, তো সেটা হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? তিনি হয়েছিলেন 1925-এ। তারপরে চলে যাবো আমরা, তারপরে বলেছে যে ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী যেটা ছিল অল ইন্ডিয়া পলিটিক্স ছিল কোনটা? তো ডান্ডি মার্চ না, ডান্ডি মার্চ পরে হয়েছিল, তো ডান্ডি মার্চ হবে না। চম্পারণ হয়েছিল, যেটা লোকাল মুভমেন্ট ছিল, তো সেটা হবে না। রাওলাট অ্যাক্ট ছিল প্রথম, রাওলাট অ্যাক্টের পরে আপনার নন কপারেশন আছে, তো রাওলাট অ্যাক্ট ছিল ফার্স্ট। তারপর কোশ্চেন আমরা চলে যাচ্ছি, এখানে বলেছে যে NIA এর যে ডিফেন্স ট্রায়ালটা চলেছিল,
তো কে অর্গানাইজ করেছিল? সেটা অর্গানাইজ করেছিলেন হচ্ছে ভুলাভাই দেশাই। এবার বলেছে এনআইএ প্রথম যে কাম ইন্টু এক্সিস্টেন্স 1943-তে, সেটা কোথায়? সেটা হয়েছিল সিঙ্গাপুরে। তারপরে হয়েছিল যে ইনকলাব জিন্দাবাদ, কে বলেছিলেন? তো এটা বলেছিলেন ভগৎ সিং। তো তারপরে আমরা এটাতে চলে যাবো। এখানে বলেছে যে উধ উধ বলে একটা জায়গা ছিল অবধে, এটা একটা প্রিন্সলি স্টেট ছিল। অবধ একটা রিজিয়ন ছিল হিসাবে যখন বলতে পারেন, ইউপির সাইডটা ওকে অবধ বলা হতো। আর অবধের মধ্যে একটা প্রিন্সলি স্টেট ছিল উধ। উধে যে নন কপারেশন মুভমেন্টটা চলেছিল, তো সেটাকে কে লিড করেছিলেন? সেটা লিড করেছিলেন বাবা রামচন্দ্র। তারপরে আমরা পরের কোশ্চেন চলে যাবো। এখানে বলেছে যে লাস্ট লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, সেটা ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল কে ছিলেন? তো সেটাও চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি বলা হয় যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন, তাহলে সেটা হবে মাউন্ট ব্যাটেন। ওকে, তারপর আমরা চলে যাবো পরের কোশ্চেনে। এখানে বলা হয়েছে যে আকালি মুভমেন্টের যে প্রাইমারি এইমটা কি ছিল? প্রাইমারি এইম ছিল যে স্ট্রিম লাইন করা ম্যানেজমেন্টের। গুরুদ্বারা, যে শিখদের যে গুরুদ্বারা হয় তার যে ম্যানেজমেন্ট ছিল, তাকে স্ট্রিম লাইন করা। তারপর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে নেহেরু কমিটি রিপোর্ট, যেটা 1929-এ এসেছিল, এদের মধ্যে কোন জিনিসটা সেটাতে ছিল না? তো ফার্স্ট আমরা দেখবো যে ইন্ডিয়া শুড বি গিভেন দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল, হ্যাঁ বলা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটের, হ্যাঁ বলা হয়েছিল। সেপারেট ইলেকট্রেট ফর মুসলিম ওয়াজ রিজেক্টেড, এটার কোনো কথাই বলা হয়নি। অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, কোনো রকম কোনো কথা বলা হয়নি। সেপারেট ইলেকট্রেট। তো অ্যান্সার হচ্ছে ডি, সি। এরপর আমরা চলে আসবো যেখানে বলেছিল অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্ম কত খ্রিস্টাব্দে? তো এটা হচ্ছে 1936-এ। অল ইন্ডিয়া কিষাণ সভা 36-এ। এটার উপর একটা কোশ্চেন আমরা আগে আলোচনা করেছি। তো এরপর আবার চলে আসি এখানে। এখানে বলেছে যে ফ্রি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, প্রথম যেটা ফ্রি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, যেটা কোনো রকম গভর্নমেন্ট থেকে কোনো রকম গ্রান্ট রিসিভ করেনি, মানে ফার্স্ট যে কোনো রকম কোনো গ্রান্ট রিসিভ করেনি অ্যান্ড ফ্রি ইউনিভার্সিটি হয়েছিল, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে বিশ্বভারতী শ্রীনিকেতন। তারপর আমরা এখানে চলে আসবো যে এদের মধ্যে এই যে উক্তিটা এখানে যেটা আছে, সেটা কার জন্য? সেটা বলেছিল যে ইফ এভার এ ম্যান ডাইড অ্যাজ এ হিরো অ্যান্ড মার্টার টু বি এ নোবেল কজ অ্যান্ড মার্টার টু এ নোবেল কজ, দ্যাট ম্যান ওয়াজ। এই উক্তিটি কার জন্য করা হয়েছিল? যেটা হয়েছিল দ্য ম্যান ওয়াজ, ম্যানটা ছিলেন যতীন্দ্রনাথ দাস। তারপর বলেছে জাস্টিস পার্টি যে মুভমেন্টটা মাদ্রাসে মানে শুরু হয়েছিল, সেটা কার সাথে মার্জ উইথ? তো এখানে হচ্ছে সেলফ রেসপেক্ট লীগ, ঠিক আছে, আর হচ্ছে দ্রাবিড়িয়ান দ্রাবিড়া কাজিগম, এই দুটোর সাথে মার্চ হয়েছিল। এরপরে আমরা পরের কোশ্চেন চলে যাবো। এখানে আবার ক্রোনোলজিক্যাল অর্ডার আমাদেরকে একটু সাজাতে বলেছে, ঠিক আছে। তো ক্রোনোলজিক্যাল অর্ডার আমরা দেখবো কি কোনটার পর কোনটা হয়েছিল। তো ফার্স্ট এখানে বলা হচ্ছে যে ডেথ অফ দ্য তিলক। তিলক কবে মারা যান? তিলক মারা গেছিলেন 1920-তে। 1920 ফার্স্ট আগস্ট মারা গেছিলেন। তো এটা আপনার মনে রাখলে মনে রাখতে পারেন যে ফার্স্ট আপনার তিলকের যে মৃত্যুর দিনটা না, সেটাতে কিন্তু গান্ধীজি নন কপারেশন মুভমেন্ট শুরু করেছিলেন। তো এটার সাথে ওটা লিঙ্ক আছে। আপনার সেশন এটা কবে হয়েছিল? না, নাগপুর সেশন এটা হয়েছিল 1920-তে, বাট এটা হয়েছিল ডিসেম্বরে। মোপলাভ যে আপরাইজিংটা হয়েছিল, সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হচ্ছে 1921-এ। আর আহ, এখানে একটা আছে কি বিশ্বভারতী যে শ্রীনিকেতন, যেটা ইনোগ্রেশন আমরা এর আগের কোশ্চেন দেখলাম, সেখানে কিন্তু দেওয়া ছিল, আপনারা যদি খেয়াল করেছিলেন। তো এটা হচ্ছে 1922-এ। তো তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে 1 2, এই যেটা অ্যান্সার সি, মানে পরপরই ঠিকঠাকই দেওয়া রয়েছে, পরপর ক্রোনোলজিক্যালি দেওয়া রয়েছে। এবার এখানে বলা হয়েছে যে দ্য ট্রান্সফার অফ দ্য পাওয়ার, আর যে পাওয়ার আর পার্টিশন যেটা হয়েছিল, সেটা হারিড থ্রু কত দিনের মধ্যে আমরা করেছিল? যখন ব্রিটিশরা এখান থেকে চলে যায়, সেই চলে যাওয়ার সময় যে পাওয়ার যে ট্রান্সফরমেশনটা, প্লাস যে ইন্ডিয়াকে পার্ট করে পাকিস্তানের ইন্ডিয়া যে দুটো দেশ বানানো হয়েছিল, সেই যে প্রসেসটা, সেটা কতদিনের মধ্যে শেষ করা হয়েছিল? সেটা করেছিল 72 দিন, 72 ডেজ। পরের কোশ্চেন আমরা এখানে চলে যাই। পরের কোশ্চেন এখানে বলেছে যে গান্ধীজির যে সত্যাগ্রহ, মানে গান্ধীজির যে আইডিয়া, যে ইন্সপিরেশন, যে আইডিয়োলজি ছিল, সেটা থেকে কোন কোন ট্রাইবাল লিডার ইন্সপায়ার্ড হয়েছিলেন? সেটা হয়েছিলেন যাদু নাম, তিনি ছিলেন নাগা লিডার। এবার বলা হয়েছে যে গান্ধীজি কোন সত্যাগ্রহের জন্য, যখন অর্গানাইজের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে অ্যাজ এ গ্রেট অর্গানাইজার হিস্ট্রির জন্য সর্দার টাইটেলটা দিয়েছিলেন, গান্ধীজি দিয়েছিলেন, সেটা হচ্ছে বদরওয়ালি সত্যাগ্রহ। এবার বলা হয়েছে কোন পেয়ারটা ঠিক? এদের মধ্যে এই পেয়ারটা, কারণ সিআর দাস আর মমতা নেহরু, কেন ঠিক? কারণ হচ্ছে তারা দুজন মিলে স্বরাজ পার্টি গঠন করেছিলেন। বাকিদের কোনো ম্যাচ নেই, নিজে নিজে আলাদা আলাদা রয়েছে। এবার বলেছে দ্য টাইগার হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফস, এই উক্তিটি কি করেছিলেন গান্ধীজির মৃত্যুর জন্য? এটি করেছিলেন হচ্ছে জওয়াহরলাল নেহরু। তো দিস ইজ অল ফর টুডে, অ্যান্ড বাকি যেগুলো কোশ্চেন আর হিস্ট্রির বিভিন্ন পোর্শন থেকে আসা, সেগুলো আমি অন্য কোনো লেকচারে আবার নিয়ে নেবো। সো দিস ইজ অল ফর টুডে।